দর্শক, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আজকে কিন্তু মিস্টেক নিয়ে কথা। কি মিস্টেক সেটা এখনই জানতে পারবেন, কিন্তু একটা মিস্টেক আগে করবেন না, সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব না করা। যারা যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ, যারা করেননি এক্ষুনি করে ফেলুন, কারণ আমরা 6টা মিস্টেক নিয়ে আলোচনা করব। আর সাবস্ক্রাইব করার পরে যেমন প্রত্যেকবার করেন, ভালো লাগলে লাইক করবেন, যা যা প্রয়োজন আছে সেগুলো কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক। 6টা মিস্টেক। 6টা মিস্টেক টার্ম ইন্স্যুরেন্স যারা নেন তারা কি মিস্টেক করেন, তা এইটা আলোচনা করব। ভালো করে মন দিয়ে শুনবেন। আমরা দেখে নিচ্ছি ড্রিম লাইফ অ্যাডভাইজারি কর্ণধার শুভকান্তি দাসকে। শুভ, ওয়েলকাম। নমস্কার। শুভ, নমস্কার। টপিক তো পরিষ্কার। 6টা মিস্টেক যেটা টার্ম ইন্স্যুরেন্স করার সময় সাধারণত মানুষ করে থাকেন, এই ব্যাপারটা আজকে আমরা আলোচনা করব। কিভাবে তুমি খুব বলবে? খুব প্রাসঙ্গিক একটা বিষয় এবং আজকের দিনে দাঁড়িয়ে মানে ইন্স্যুরেন্সের কথা যখনই আসে তখন টার্ম ইন্স্যুরেন্সটা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। এবং মূলত টার্ম ইন্স্যুরেন্স এই মিস্টেক গুলো আলোচনা করার আগে টার্ম ইন্স্যুরেন্স কেন নেওয়া উচিত তার পেছনে একটু ছোট্ট কারণটা বলে নিই, তাহলে সুবিধা হবে সবার এটা বুঝতে। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই একটা লায়াবিলিটি আছে, বিশেষ করে যারা আমরা ফ্যামিলি ম্যান বা সিঙ্গেল তাদের ক্ষেত্রেও আছে। একটা প্রত্যেক মাসের আমাদের ফ্যামিলি এক্সপেন্সেস ফিক্স আছে, আমাদের লোনস আছে, আমাদের আদার্স লায়াবিলিটি আছে, বা আমাদের আমাদের আলাদা গোলস আছে, ছেলে মেয়েদের এডুকেশন বা এরকম আছে। তো সেরকম ক্ষেত্রে আজকে আমরা থাকি বা না থাকি কিন্তু আমাদের এই যে লায়াবিলিটি সেগুলো কিন্তু থেকে যায়। তো অতএব এটা আমাদের একটা বড় দায়িত্ব থাকে যে আমি থাকি বা না থাকি, যাতে আমার অবর্তমানেও বা আমার বর্তমানে যাতে এই দায়িত্বগুলো যেন সঠিকভাবে সম্পূর্ণ হয়। তো এই 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 যে ব্যাপারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটা একটা অপরিহার্য একটা জরুরি জিনিস, সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। যেটা আমার ইনকামটাকে রিপ্লেস করতে পারে বা আমার অবর্তমানে এমন একটা টাকা যেটা আমার ফ্যামিলি পাবে, যে টাকা থেকে সে তার ভবিষ্যতে তার যা যা খরচা বা তার যা যা এক্সপেন্সেস বা তার যা যা ইয়ে আছে সেগুলো তারা মিট আপ করতে পারে। এটাই মেইনলি টার্ম ইন্স্যুরেন্স এর পারপাস। এবং যেহেতু এটা অনলি শুধু কভার করে, অ্যাকচুয়াল ইন্স্যুরেন্স বলতে টার্মটাকেই বোঝায়, সেই হিসাবে এটা নরমাল এন্ডাওমেন্ট বা আদার্স ধরনের প্ল্যানের থেকে অনেক সস্তা হয়। এবং এটা এজ স্পেসিফিক, এর এজ স্পেসিফিক কতদিনের জন্য কভারেজ নেওয়া হবে, তার বয়স, তার লাইফস্টাইল, তার বাকি তার হেলথ হ্যাবিট সবকিছুর উপরে তার ডিপেন্ড করে। এটা বেসিক কনসেপ্ট অফ তার ইয়ে। এবং অ্যাভারেজ আজকের দিনে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কারোর অ্যানুয়াল ইনকাম যা আছে তার অন্তত 15 থেকে 20 গুণ তার টার্ম ইন্স্যুরেন্স হওয়া উচিত অ্যাজ পার আজকের দিনে দাঁড়িয়ে। খুব মিনিমাম যে রিকোয়ারমেন্টস সেটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম ইনকাম ইন্টু 15 বা 20 অ্যাজ পার তার এজ বা তার রিকোয়ারমেন্টস অনুযায়ী হওয়া উচিত। এবার আমরা জেনে নেবো, যেটা আজকের টপিক ছিল, যে 6টা মিস্টেক যেটা নর্মালি টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার সময় লোকেরা করে থাকে। এটা আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে। এবং ইন্স্যুরেন্সে আমরা যে ধরনের টার্ম ইন্স্যুরেন্স আজকের দিনে মার্কেটে অলরেডি হচ্ছে, তার সেখানেতে কি কি মিস্টেক থেকে আমরা মিস্টেক গুলো আমরা মূলত দেখতে পাই, সেটা হচ্ছে এট দ্য টাইম অফ ক্লেমস। এবং এই ক্লেমস এর সময় আমাদের মূলত এই ভুলগুলো ধরা পড়ে। প্রথম একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এই টার্ম ইন্স্যুরেন্স আজকের দিনে দাঁড়িয়ে খুব অ্যাওয়ারনেস বেড়ে গেছে, কিন্তু অ্যাওয়ারনেস বাড়ার পরেও যেটা হয় সেটা হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল কি করে, আজকে সাপোজ বিভিন্ন পোর্টালে বা আজকে যে যে যেমন পলিসি বাজার বা এরকম বিভিন্ন জায়গাতে সার্চ করে সে তার বয়সের বিভিন্ন টার্ম ইন্স্যুরেন্স সে একটা নিজের। এবং প্রথম হচ্ছে যে এর এর জন্য অবশ্যই একজন প্রফেশনাল অ্যাডভাইজারের ইয়ে নেওয়া উচিত, যে অ্যাকচুয়ালি কতটা তার টার্ম ইন্স্যুরেন্স নেওয়া উচিত এবং কতটা তার ভবিষ্যতে তার কভারেজ। এবং অ্যাকচুয়ালি ইনফ্লেশনের সাথে সাথে তার ভবিষ্যতের যে খরচা বাড়বে এবং এবং তার টার্মটা ঠিক আজকের দিনে দাঁড়িয়ে খরচার জন্য না ভবিষ্যতের জন্য। কারণ এটা কিন্তু স্পেসিফিক্যালি এই এই ডিসিশনটা নিয়ে একটা ব্যাপার থাকে, কতটা নেবো। প্লাস হচ্ছে যে এই বাইং ডিসিশন নেওয়াটার ক্ষেত্রে অনেকগুলো অপশনস আছে, তার প্রাইসিং, তার এই কত বছরের জন্য নেওয়া উচিত, সেটা শর্ট টার্মে নেওয়া উচিত না লং টার্ম নেওয়া উচিত, হোল লাইফ নেওয়া উচিত, এই সমস্ত ব্যাপারগুলো একটা ইয়ে থাকে। তো এইসব ভাবতে গিয়ে অনেকেই করে কি দেরি করে ফেলে, যেটা ফার্স্ট মিস্টেক। এই দেরি করার ফলে কি হয়, ইন্স্যুরেন্স এমন একটা সাবজেক্ট যেটা এক্ষুনি নেওয়া উচিত। বাকি সবকিছু ইনভেস্টমেন্ট কিন্তু উই ক্যান গেট এ টাইম। আজকে যদি একটা প্রপার্টি পারচেস করি বলো, একটা গোল্ড পারচেস করি বলো, বা একটা এফডি করি, যা কিছু করি উই হ্যাভ গেট এ টাইম। কিন্তু আজকে লাইফ বা হেলথ ইন্স্যুরেন্স কিন্তু সময় এ করবে না। তোমার আজকে তুমি সুস্থ আছো, ইউ ক্যান টেক দ্যাট ইন্স্যুরেন্স। কালকে তুমি নাও থাকতে পারো, ইউ ক্যান নট গেট দ্য ইন্স্যুরেন্স, এবং তোমার হয়তো সে অপশনই আসবে। তো এটাই হচ্ছে সব থেকে বড় মিস্টেক। তো এখানে ক্ষেত্রে এত অপশন আসার পরে মানুষ, কিছু লোক আগে না জানার জন্য নিত না, আজকে জানার পরে এত বেশি তার রিসোর্স বা এত বেশি তার ইনফরমেশন, সে কনফিউজ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কোনটা নিতে হবে, সস্তাতে যাব না ভালোতে যাব। তো সেটা একদম। একটা প্রথম তার ফলে কি হচ্ছে, দেরি দেরি হচ্ছে। এবার দেরি হওয়ার ফলে কি হচ্ছে, টার্মের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেক বছর প্রিমিয়াম বাড়ে। এজ স্পেসিফিক
এবং এবং যার ফলে কি হচ্ছে, প্রিমিয়াম বাড়ছে, তার ফলে কি হচ্ছে, আলটিমেটলি ডিলে হচ্ছে। এটা একটা বড় সমস্যা। সেকেন্ড সমস্যা যেটা হচ্ছে টার্মের ক্ষেত্রে যেটা হয়, ম্যাক্সিমাম যারা একটা একটা পয়েন্ট ক্লিয়ার করি, হুম, তাহলে 1 নম্বর সমস্যাটা বা মিস্টেকটা কোন জায়গায় পৌঁছলো, মানে এক কথায় কি বলবো, এক কথায় বলা যে হচ্ছে তোমার ডিলে ডিলে কতটা অফ তার টেকিং। দরকার, হ্যাঁ, ডিলে অফ টেকিং ইন্স্যুরেন্স, ডিলে করা, ডিলে অফ টেকিং। ওকে। এটাই হচ্ছে ফার্স্ট মিস্টেক। সেকেন্ড হচ্ছে ইনএডিকুয়েট কভারেজ, সেকেন্ড মিস্টেক যেটা আমরা টার্ম ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে ধরো যে নিচ্ছে সে একটা, ঠিক আছে, একটা 50 লাখ বা 1 কোটি টাকা একটা করে নেবো, কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে তার জন্য অ্যাকচুয়ালি এটা এখানেই রোল অফ ফিনান্সিয়াল প্ল্যানার যে থাকবে, তার কতটা অ্যাকচুয়ালি কভারেজ দরকার, এটা এটা জেনে তবেই কিন্তু তার করা উচিত, এবং আর্লি করা উচিত, এবং যতটা বেশি সংখ্যক মানে কভারেজ আর্লিতে নিয়ে নেওয়া যাবে ততটা তার পারমিসেবল। তার অ্যানুয়াল ইনকামের মোটামুটি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো 10 to 15 বা 20 টাইমস ইন্স্যুরেন্স দিয়ে দেয় তার ইনকামের উপরে। তো সেই হিসাবে কিন্তু আমরা যদি নিয়ে নিই প্রথমেই, তাহলে কিন্তু আমার কভারেজ নিয়ে ভবিষ্যতে আর এটাকে নিয়ে ভাবতে হয় না। কম বয়সে হেলথ তো এখানে এখানে ইনকাম বলতে তার লাস্ট 3 বছরের তার ইনকাম সার্টিফিকেট, সেইটাকে মিন করা হচ্ছে, তার অ্যাভারেজটা মিন করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, তার অ্যাভারেজের 15 টাইমস, 20 টাইমস বা 15 25 থেকে টাইমস। 20 ঠিক আছে। হ্যাঁ, মানে এটা ডিপেন্ড করে তার এজের উপরে, তার উপর থেকে এটা কিন্তু এটা নরমালি ওই আমরা যেটা ডিসাইড করি 50 লাখের একটা টার্ম নেবো বা 1 কোটি, অ্যাকচুয়ালি সেভাবে নয়। আমার লায়াবিলিটি বা আমার লাইফস্টাইল, আজকে যদি সাপোজ আমার যদি 10 লাখ টাকা ইনকাম হয়, তাহলে 10 লাখ টাকার জন্য আমার অন্তত 1.5 থেকে 2 কোটি টাকার ইন্স্যুরেন্স আমার নেওয়া উচিত। এটা বেসিক বলে। প্লাস যদি আমার লায়াবিলিটি, আমার হাউজিং লোন, আদার্স লায়াবিলিটি, এডুকেশন লোন, তাহলে কিন্তু সেইটারও কিন্তু কভারেজ আমার ইনক্লুডেড হওয়া উচিত। ঠিক আছে, এটাও একটা বড় মিস্টেক, যেটা হচ্ছে ইনএডিকুয়েট কভারেজ, মানে যতটা দরকার ততটা না নেওয়া। থার্ড যে মিস্টেক সেটা হচ্ছে, এখন অনেক অপশন এসে গেছে, এখন কিন্তু এই টার্ম ইন্স্যুরেন্স কিন্তু মান্থলি অপশনে নেওয়া যায়, মান্থলি। আগে তো হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি অপশন ছিল। তো মান্থলি অপশনে নেওয়ার একটা সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যেমন প্রত্যেক মাসে এটা যেহেতু ব্যাংক থেকে অটো ডেবিট বা এরকম ভাবে কাটে বা একটা ফ্রিকোয়েন্সি কাটে, তো এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে কোনো কারণে ব্যাংকিং সমস্যা বা ফান্ড না থাকার জন্য বা কোনো কারণে যদি এটা না কাটে, এখানে যেহেতু এটা টার্ম ইন্স্যুরেন্স, সেখানে ক্ষেত্রে কিন্তু ওই পরের দিন কিন্তু কোনো কভারেজ থাকবে না, যেদিন আমার লাস্ট ডেট সেদিন। এবং এরকম একটা ব্যাপার আছে, তারপরে একটা এক্সটেন্ডেড টাইম থাকে যেখানে আমি চাইলে পলিসিটাকে করতে পারি, কিন্তু সে তারপরে 15 দিন যদি পেরিয়ে যায়, তাহলে আলটিমেটলি সেই পলিসিটা ল্যাপসই হয়ে গেল। সেটা যদি আবার রিভাইভ করতে গেলে তার কিন্তু পুরো মেডিকেল যা যা রিকোয়ারমেন্ট, কারণ এই টার্ম ইন্স্যুরেন্স করতে গেলে অনেক কিছু মেডিকেল রিকোয়ারমেন্ট, হেলথ হিস্ট্রি বা আদার্স দরকার, যেটা কিন্তু আবার একটা নতুন পলিসি করার মতোই তার সব রিকোয়ারমেন্ট আবার লাগবে, যার ফলে যে কারণে আমি টার্ম ইন্স্যুরেন্স নিয়েছি সেই পারপাসটাই ফুল হবে না। তো মান্থলি অপশনে অবশ্যই কেয়ারফুল হতে হবে। আমি সাজেস্ট করবো এটা রাদার হাফ ইয়ারলি বা ইয়ারলি নেওয়া, যাতে ফ্রিকোয়েন্সিটা যদি কম হয় তাহলে মনে রাখার অসুবিধা থাকবে না। বা আমি ওই মান্থলি কোনো কারণে ব্যাংক ডিডাকশন, ব্যাংকিং সমস্যার জন্য হতে পারে, আমার হয়তো টাকাও আছে কিন্তু কোনো কারণে ব্যাংক লিংকের সমস্যা বা কোনো ইন্টারনাল প্রবলেমের জন্য কাটলো না, তো এই রিস্কটা কিন্তু প্রত্যেক মাসেই আমার থেকে যাবে। মানে এটাও একটা সমস্যা যেটা আমাদের দেখা হয়েছে প্রচুর জায়গায়, এরকম কাস্টমার জানেই না, ল্যাপস করে গেছে, তারপর তার ডেথ হয়ে গেছে, এট দ্য টাইম অফ ক্লেম দেখছে তার টাকাই কাটে, লাস্ট 3 মাস ধরে তার ল্যাপসই পড়ে আছে, ইভেন নট ইনফর্ম, মানে হয়তো তার কাছে মেসেজ গেছে, সে ইগনোর করেছে ব্যাপারটাকেও, ঠিক আছে ও আর অ্যাডভাইজারও করেনি। তো এরকম একটা ঘটনা যেখানে ঘটে, এটা হচ্ছে একটা মিস্টেক। ফোর্থ যে মিস্টেক সেটা হচ্ছে যে যখনই কোনো নেওয়া উচিত টার্ম প্ল্যান, সাজেস্টেবল এই প্ল্যানটা আন্ডার এমডব্লিউপি অ্যাক্ট নেওয়া। তার পেছনে সব থেকে বড় রিজন হচ্ছে যে ম্যারিড ওম্যান প্রপার্টি অ্যাক্ট এমন একটা অ্যাক্ট, যেখানেতে আজকে প্রত্যেকেরই একটা না কিছু লায়াবিলিটি থাকে। আজকে তো আমাদের কি হয়, টার্ম তো আমার অবর্তমানে ফ্যামিলি, ওয়াইফ বা ছেলে মেয়েদের ক্ষেত্রে। তো সেখানে ক্ষেত্রে আজকে যদি আমার কোনো লায়াবিলিটি থেকে যায়, আমার হাউজিং লোন বা এডুকেশন লোন বা এই সমস্ত লোন গুলোর ক্ষেত্রে, আজকে এমডব্লিউপি অ্যাক্টে নেওয়ার কোনো লোনের লায়াবিলিটি কিন্তু আমার ওয়াইফ বা ছেলের উপর বর্তাবে না। পুরো টাকাটাই আমার কিন্তু সেই ইন্স্যুরেন্সের টাকাটা পাবে, যেটা কিন্তু নর্মাল টার্ম প্ল্যানের ক্ষেত্রে হবে না। তো এটাও একটা অ্যাডভাইসারের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত, যে যে কোনো টার্ম প্ল্যানের ক্ষেত্রেও সেটা এমডব্লিউপি অ্যাক্টে নিলে পুরোপুরি আমার যে যাদের জন্য এই টার্ম প্ল্যানটা নেওয়া, তারা আমাদের পুরো বেনিফিটটা এখানে পাবে। এটা হচ্ছে একটা 4 নম্বর পয়েন্ট, যে আমাদের। একটা একটা কথা একটু হ্যাঁ। বলে রাখি, এখনো অনেকে কাস্টমার বা যারা প্রফেশনাল, অনেকে হয়তো এমডব্লিউপি সম্বন্ধে পুরো জানেন না। হুম। তো এইটা আমার মনে হয় একটা বিশেষ আলোচনার দাবি রাখে। খুব শীঘ্রই কিন্তু আমাদের এমডব্লিউপি অ্যাক্ট নিয়ে একটা এরকম ইনফরমেশন অবশ্যই। দেওয়ার প্রয়োজন আছে, তাই আমরা না? দুটো সাবজেক্টের উপর কামিং ভিডিও নিয়ে আসবো, খুবই রেলিভেন্ট টপিকস। হ্যাঁ, একটা এমডব্লিউপি অ্যাক্ট এবং একটা হচ্ছে সাকসেসিভ নমিনেশন।
এই সাকসেসিভ নলেজ। এই দুটো সাবজেক্টের উপর একটা ডিটেল ভিডিও আমরা করব, এবং আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, অবশ্যই আপনারা ভবিষ্যতে এই দুটোর উপরে ভিডিও পাবেন, এবং এর এর কারণগুলো আরো ক্লিয়ারিটি আপনার আসবে। তো এটা যেটা একটা পয়েন্ট, এটা গেল 4th পয়েন্ট। এরপরে হচ্ছে 5th পয়েন্ট, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ডিক্লারেশন ইনকারেক্ট ইনফরমেশন ইন হেলথ ডিক্লারেশন। হেলথ ডিক্লারেশন হচ্ছে এমন একটা মেজর ডিক্লারেশন, আর বিশেষ করে আমরা যখন মেডিক্লেম নিই, অনেক সময় যেহেতু হসপিটালেশন ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, আমরা আমাদের প্রি এক্সিস্টিং ডিজিজ বা আদার্স যেগুলো কিছু আমরা ডিক্লেয়ার ঠিকঠাক ভাবে করা বা করা নিয়ে একটু কনসাস থাকি। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অতটা কনসাসনেস থাকে না, তখন বলে ঠিক আছে চলো এটা বলার দরকার নেই, বা হয়তো কাস্টমার নিজে বলে কোনো কারণে বললো না, বা অ্যাডভাইজারও তাকে বলে দরকার নেই করার। কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো বিশেষ করে টার্ম ইন্স্যুরেন্স কেন, যে কোনো ইন্স্যুরেন্সের ক্ষেত্রেই হেলথ হিস্ট্রি আজকে যা যা আছে, যা যা তার প্রি-এক্সিস্টিং ডিজিজ আছে, অ্যাট দ্য টাইম অফ টেকিং পলিসি প্রত্যেকটা ডিক্লেয়ার, তাতে পলিসি অ্যাকসেপ্ট হোক না হোক বা এক্সট্রা প্রিমিয়ামে অ্যাকসেপ্ট হোক, যদি সমস্ত ডিক্লেয়ার করার পরে কোম্পানি অ্যাকসেপ্ট করে উইথ এক্সট্রা প্রিমিয়াম, কোম্পানি ইজ লায়াবল টু পে এন্টার ক্লেম অ্যামাউন্ট। সেখানে কিন্তু কোনোভাবে সেটাকে করতে পারবে না। কিন্তু কোথাও যদি এরকম তার ডিসক্লোজারের, তার হেলথ হিস্ট্রি, আজকে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, যেমন অনেকেই এটা অ্যাভয়েড করে বা অনেকেই হয়তো ইগনোর করে, যেটা হচ্ছে সিগারেট খাওয়া বা ড্রিঙ্কস করা। হয়তো সে সিগারেট খায়, কিন্তু সেখানে ক্ষেত্রে আমাদের প্রপোজাল ফর্মে সেভাবে তার ডিক্লারেশন থাকে না, বা অনেকে বলে না নন স্মোকার হিসেবে ঠিক মেরে দিল, বা আজকে তো সেখানে ক্ষেত্রে যারা ড্রিঙ্কস করে সেখানে ক্ষেত্রে তার ফ্রিকোয়েন্সি, তো এগুলো কিন্তু যদি অ্যাট দ্য টাইম অফ ক্লেম যদি এই রিলেটেড কোনো কোশ্চেন অ্যারাইজ করে, সেখানে ক্ষেত্রে দেখা যায় যে তিনি সিগারেট খেতেন বা ড্রিঙ্কস করতেন, কিন্তু প্রপোজালে মেনশন ছিল না, দ্য ক্লেম ক্যান বি রিপুডিয়েটেড। এটাও কিন্তু একটা বড় কনসার্ন। তো অবশ্যই এগুলোর উপরেও কিন্তু আমাদের করা উচিত, মানে দেখে সংক্রান্ত নেওয়া উচিত। ডিক্লারেশন কারেক্টলি দিতে হবে। একদম, একদম। এবং এটা এটা খুব ইয়েতে কারণ হচ্ছে, আর আজকে মানে হেলথ ইন্স্যুরেন্স মানে আমাদের লাইফ ইন্স্যুরেন্স সাথে যেহেতু টার্ম ইন্স্যুরেন্স এর প্রিমিয়ামটা কম হবে শুধু কভারেজের জন্যই, সেক্ষেত্রে ওর মেডিকেল বা আদার্স হয়েই আমরা পলিসিটা নিই। তো সেখানে ক্ষেত্রে আমাদের ডিক্লারেশনটা ইজ খুব জরুরি, যে আমার এই রিলেটেড বা আজ ওবিসিটি, বা আজকে আমাদের ওভারওয়েট, বিএমআই, বা এই রিলেটেড যা যা ইনফরমেশন আমার অ্যাট দ্য টাইম অফ তাতে আমার যে 20 বা 30% লোডিংও লাগে, যদি আমি কভার চাই, আমি কি সেটা অ্যাপ্লিকেবল দিয়ে করাটাই বেটার। তাহলে কিন্তু ভবিষ্যতে ক্লেম না পাওয়ার ক্ষেত্রে কোনো হবে না। এটা হচ্ছে একটা বড় পয়েন্ট, এবং খুব ওয়ান অফ দ্য মেনি, মানে খুবই রিলিভেন্ট পয়েন্ট। এবং মেজর পয়েন্ট। একদম। এবং পয়েন্ট 6 এবং লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে যেটা আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে যে আমাদের 25,000 কোটি এবং তার বেশি আনক্লেম অ্যামাউন্ট এলআইসির ঘরে পড়ে আছে আজকের দিনে দাঁড়িয়ে, শুধু অনলি এলআইসি, যেখানে ক্ষেত্রে ডেথ ক্লেমেতে মানে এই ফ্যামিলি নয়, ইজ নট ইনফর্ম। তার মানে হচ্ছে এরকম অনেক পলিসি আমাদের লোকে করে, কিন্তু এর যে নমিনি ওয়াইফ বা তার ফ্যামিলি মেম্বার, তারা জানেও না যে তিনি একটা ফ্যামিলির জন্য পলিসি একদম নিয়েছেন। একদম। সেটা শুধু টার্ম ইন্স্যুরেন্স না, যে কোনো আদার্স এন্ডাওমেন্ট বা অন্য পলিসি ক্ষেত্রে। এবং এটা না জানার ফলে এই অ্যাওয়ারনেসটা, তো আমাদের মনে হয় যে যখনই কোনো পার্সন ফ্যামিলিকে জানি তার যে টোটাল ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বা আমাদের বিশেষ করে ইন্স্যুরেন্স পোর্টফোলিওটা, আর এটাই রোল হচ্ছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার। যদি প্রপার ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে, তাহলে হি অর সি উইল টেক কেয়ার অফ টোটাল, যেটা করে তার ফ্যামিলিকে টাকাটা ঠিক টাইমে তুলে দিতে পারে। এটাই আজকের দিনে দাঁড়িয়ে অনলাইন হওয়ার ফলে মানুষ কিন্তু টার্ম বলো হেলথ বলো সবই নিতে পারে, কিন্তু ওইখানেই একটা রোল চলে আসে যে একটা অ্যাডভাইজার বা একজন প্রফেশনাল অ্যাডভাইজার যদি একটা ফ্যামিলির সাথে থাকে, সে কিন্তু প্রপারলি, এটা আমাদের লাইফে আমরা অনেক কাস্টমারকে দেখেছি আমাদের সামনে থেকে, যে একটা ফ্যামিলি কিভাবে একটা মানুষের চলে যাওয়ার পরে এফেক্টেড হয়। তো সেখানে ক্ষেত্রে একটা অ্যাডভাইজারের রোল ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা কিন্তু কাস্টমারের ভুলটা যে জায়গাটা থাকে, হয়তো বাড়ির লোক জানে না, যেটা হয়তো অ্যাডভাইজার জানে, এবং তখন কিছু হয়ে গেলে অ্যাডভাইজার আবার গিয়ে কাস্টমারের পাশে দাঁড়িয়ে তার সমস্ত টাকা তাকে পাওয়ার ব্যবস্থা করে, সে লাইফ হোক বা হেলথ হোক বা আদার সমস্ত জায়গা থেকে। তো এটা একটা বড় অ্যাসপেক্টস আমরা আজকে যে ভিডিওটা কথা বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিফোর টেকিং এনি। এটা টার্ম ইন্স্যুরেন্সের অ্যাসপেক্টে আলোচনা করেছি, কিন্তু আদার্স ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও যদি আমি এন্ডাওমেন্টও নিই বা আদার্স মানি ব্যাকও নিই, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ইট ইজ অ্যাপ্লিকেবল। কারণ আমাদের এটা এমন একটা বিষয় যেটা কিন্তু হ্যাভ টু বি কেয়ারফুল বিফোর টেকিং এনি ইন্স্যুরেন্স পলিসি। কারণ এই এই ব্যাপারগুলো যদি আমরা ইগনোর করি, তাহলে কিন্তু ভবিষ্যতে ক্লেম পেতে আমাদের অসুবিধা হবে, এবং আমরা কিন্তু ঠিকঠাক ভাবে আমাদের হেল্প করতে পারবো না ঠিক আমাদের অডিয়েন্সকে বা ঠিক কাস্টমারকে। ঠিক একদম গুছিয়ে 6টা পয়েন্ট তুমি বলে দিলে। মানে দেখুন, আমি একটাই কথা বলতে পারি সবাইকে, ইন্স্যুরেন্সে কিন্তু প্রথম যে গুরুত্ব দেওয়া হয় সেটা কিন্তু হেলথে। মানে আমার যদি হেলথটাই না থাকে, তাহলে আমি ইন্স্যুরেন্সটা না পেতেই পারি।
ওই এককালীন ফিক্সড ডিপোজিট ওটা তো আর ইন্স্যুরেন্স নয়, প্রপার ওয়েতে যেটা ইন্স্যুরেন্স, যে আমি কিছু টাকা দিচ্ছি যার ফলে একটা বড় টাকা পাবো। এখানে কিন্তু ইন্স্যুরেন্সের সবার আগে দেখা হয় হেলথ, তারপরে দেখা হয় আপনার এজ কত, বয়স কত, আর দেখা হয় টাকা পারমিট করছে কিনা, মানে আপনার ইনকাম পারমিট করছে। কাজে হেলথের ব্যাপারে ডিক্লারেশন সব থেকে যত্ন নিয়ে করা দরকার উভয়েরই, কাস্টমারের এবং যারা প্রফেশনে আছেন প্রত্যেকেরই। এই ডিক্লারেশন না দেওয়ার ফলে অনেক অনেক ক্লেম আটকে যেতে পারে, তাই না শুভ্র? একদম। শুভ্র, আমার একটা সপ্তম মিস্টেকের কথা মনে আসছে। হ্যাঁ, বলো। ধরো এটা একটা সেভেন্থ মিস্টেক কি না, তুমি দেখো আমার ধরো যা আমার 3 বছরের ব্যালেন্স শিট যা প্রমাণ করছে বা ইনকাম সার্টিফিকেট যা প্রমাণ করছে আমি 1 কোটি টাকা অব্দি আমি পেতে পারি। আমি দারুণ বুদ্ধিমান, আমি করলাম কি, অন্যান্য সব ঠিক আছে, হেলথ বা অন্যান্য জিনিস ঠিক আছে, আমি 10টা কোম্পানি থেকে 1 কোটি 1 কোটি 1 কোটি করে কাউকে কিছু না জানিয়ে 10খানা আলাদা পলিসি নিয়ে নিলাম। কি ঘটতে পারে? তুমি খুব ভালো একটা প্রসঙ্গ নিয়ে বলেছো, এবং ডেফিনেটলি ইট ইজ ওয়ান অফ দ্য মিস্টেক। এবং এটাও কিন্তু প্রসঙ্গ এটাও হতে পারে বা এরকমও হতে পারে, যেটা হচ্ছে যে আমি একটা 1 কোটি টাকার পলিসি নিয়েছি, কিন্তু অলরেডি আমার 30 লাখ বা 40 লাখের পলিসি অলরেডি নেওয়া আছে। তো এই হ্যাঁ, পুরো ডিসক্লোজারটা কিন্তু আমাকে কিন্তু দিতে হবে। তার মানে ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারটাও কমপ্লিট হতে হবে, এবং সেম এবং কোম্পানি এবং অন্য অন্য কোম্পানি, কোম্পানি, তাই তো? একদম একদম। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা আছে, এবং আমার যতটা ধর সাপোজ আমার 30 লাখ আছে, আমার 1 কোটি এলিজিবল, তাহলে আমি 70 লাখই নিতে পারবো নতুন করে, 1 কোটি হ্যাঁ, নিতে পারবো না। হ্যাঁ, মানে আমি বলতে চাইলাম ধরো কোনো একটা কোম্পানি এক্স ওয়াই জেড, যে কোনো কোম্পানিতে আমি হুম, 30 লাখ নেওয়া আছে, হুম, আমার যোগ্যতা আছে 1 কোটি অব্দি পেতে। এবার আমি ওখানে 70 তো নিয়ে নিলাম, ওখানে 1 কোটি বানিয়ে নিলাম। হুম। তারপরে অন্য কোম্পানিকে কিচ্ছু জানালাম না যে না আমার কোনো ইন্স্যুরেন্স নেই, জানালাম না। এই অবস্থায় আমি আরো 1 কোটি নিলাম, আরো দুটো তিনটে কোম্পানি থেকে নিলাম, আমার মোট 4-5 কোটি কি 10 কোটি ধরো হয়ে গেল, কারণ আমি খুব চালাক। এবারে আমি মরে গেছি, কি সেক্ষেত্রে ঘটতে পারে এটা একটু বলো, সেক্ষেত্রে এটা কি সেক্ষেত্রে ঘটতে পারে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি তার ক্লেম না দিতে পারে ডিউ টু নন ডিসক্লোজার। কারণ একদম। ইন্স্যুরেন্স, ওখানে একটা কলম থাকে যেখানেতে তোমার প্রিভিয়াস সব ইন্স্যুরেন্সের প্রাইভেট এলআইসি তোমাকে দিতেই হবে, তার ডেট অফ কমেন্সমেন্ট থেকে শুরু করে সামেশন থেকে শুরু করে, এবং সেই পলিসিগুলো ইনফোর্স আছে কিনা, এরকমও নয় যে তুমি ওটাকে চালু করে তারপর বন্ধ করে দিয়েছো। এর সব ডিটেলস হিস্ট্রি কিন্তু আমাদের ওই প্রপোজালের সময় দিয়ে দিতে হয়। তো এটা যদি না দেয়া থাকে, ওই ডিসক্লোজার গ্রাউন্ডে কিন্তু সব কটা কোম্পানি কিন্তু ইন্স্যুরেন্সের ক্লেম সমস্ত কোম্পানি। সমস্ত কোম্পানি দেবে না। এবং অ্যাজ পার যেটা আমার প্রিভিয়াস ছিল, সেটা যদি, এবং এটা খুব ক্লিয়ারলি মেনশন করা খুব জরুরি আমার এক্সিস্টিং, এবং সেখানে এটাও বলে দিচ্ছি যে ধরো আজকে 1 কোটি এলিজিবল, 30 লাখ আছে, তো সেখানে ক্ষেত্রে আমি 1 কোটি নিতে চাইছি, আমার এলিজিবল 70 লাখ, আই ক্যান অ্যাপ্লাই। সেখানে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের ইনকাম ট্যাক্স ফাইলেতে হয়তো সেভাবে ইনকামটা রিফ্লেক্ট করছে না, কিন্তু সেটা অনেক সময় ট্যাক্স বাঁচানোর জন্য লোকে তার চার্টার্ড অ্যাকাউন্টের পরামর্শে বা বিভিন্ন কারণে হয়তো ওটাকে কম করে দেখানো আছে। কিন্তু আদার্স অ্যাসেট ক্লাস বা তার আদার্স এফডি বা তার আদার্স ইন্স্যুরেন্সের যে টাকার সারেন্ডার ভ্যালু বা এই সমস্ত যদি তার সাফিসিয়েন্ট, বা তার যে ধরনের লাইফস্টাইল, তার ক্লাব মেম্বারশিপ, তার গাড়ি বা অনেক কিছু এরকম প্যারামিটার্স আছে, যেটা কিন্তু ইট ক্যান হেল্প তার তার যে একটা ইনকাম, যেটা আমাদের অ্যাক্টিভ ছাড়া প্যাসিভ ইনকাম যেটা আছে, সেটা যদি একটা থাকে, সেখানে ক্ষেত্রেও কিন্তু ইট ক্যান হেল্প যে আমার যদি কমও আমার পারমিট না করে আমার ইনকাম ট্যাক্সের ফাইলে বা আমার ইনকামেতে, ইট ক্যান হেল্প যে আমি বড় ইন্স্যুরেন্স কিন্তু নিতে পারি, এবং ইন্স্যুরেন্স কোম্পানি ক্যান কনসিডার, এবং তার প্রভিশনস আছে, এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো করেও। এটা আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি। মানে একটাই কথা তাহলে শুভ্র বলা যায়, বলে না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলতে পারি অনেস্টি ইজ দ্য অনলি পলিসি। একদম। তো এটা সবার জন্যই থাকুক, আমাদের প্রত্যেকের জন্য, যে অনেস্টি ইজ দ্য অনলি পলিসি। আন্ডার রাইটার বুঝুক না আমাকে দেবে কিনা, আমি কেন হেডেক নেব, কিন্তু যেদিন আমাকে টাকাটা পেমেন্ট করবে সেদিন কিন্তু আমি থাকবো না। টার্ম ইন্স্যুরেন্সের সব থেকে গুরুত্বপূর্ণ দিক এইটা, আমি কোনোভাবে কোনো ডকুমেন্ট দিয়ে আর প্রমাণ করা বা ঝগড়া করার জায়গায় থাকবো না। তো কাজেই সেই জন্য আমার ফ্যামিলিকে আমি যদি সুরক্ষিত রাখি তাহলে প্রত্যেকটা জিনিস ফুটিয়ে সৎভাবে জানাতেই হবে। ঠিক, একদম। এটা না হলে সব থেকে বড় মিস্টেক হবে। এই বলে শেষ করতে পারি, কিন্তু দর্শক গোড়ায় যেটা বলেছিলাম আবারও বলি, আপনারা কিন্তু একটা মিস্টেক করবেন না, সেটা হচ্ছে এই সাবস্ক্রাইব না করা। আপনারা সাবস্ক্রাইব না করলে আমরাও তো বোঝাতে পারবো না যে আমরা কি কি
নতুন নতুন ভিডিও ছাড়ছি, সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করলে সবার আগে ভিডিও তো আপনার কাছে পৌঁছে যাবে। কাজেই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব সব করুন। খুব শিগগিরই ফিরে আসছি এইরকমই আরো ইনফরমেটিভ কিছু সেশন নিয়ে। ততক্ষণ অব্দি সাথে থাকুন। শুভ্র, থ্যাংক ইউ ভেরি মাচ ফর থ্যাংক বিং ইউ। উইথ আস।